নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব। পুজো পর্ব সেরে আমরা গতকাল থেকে এডুকেশন অনলাইনের ক্লাস আবার শুরু করেছি, অর্থাৎ আবারও পড়াশুনো একটু একটু করে মন দেওয়ার পালা, কেরিয়ার গড়ার কাজ শুরু করার পালা। তাই আজ আমরা পড়ব বাংলা দশম শ্রেণীর, অর্থাৎ ক্লাস 10-এর বাংলায় থাকবো, বাংলা ব্যাকরণে থাকবো, কারক সম্পর্কে অকারক সম্পর্কে বিস্তারিত জানবো, বিস্তারিত ক্লাস করব। তবে তার আগে যিনি ক্লাস করাবেন তোমাদের, তার সঙ্গে একবার পরিচয় করে নিই। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক রবীন আচার্য, প্রশ্নপুর আদর্শ বিদ্যামন্দির। স্যার, অনেক স্বাগত। এবং স্যার, অবশ্যই ক্লাসে তো যাব, তাই ক্লাসের শুরুতে যদি কিছু বলার থাকে পড়ুয়াদের, ক্লাস ভিত্তিক বা অন্যান্য। আমরা বেশ কিছুদিনই পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম না, কারণ সকলেই পুজোর জন্য একটু ব্যস্ত ছিলাম, পুজোর আনন্দ উপভোগ করেছি। আশা করি সকলে ভালো আছো। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় জন্য যে প্রস্তুতি তোমাদের গ্রহণ করতে হবে, তা আমাদের আজকের বিষয় আমাদের ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। যেহেতু বাংলা ব্যাকরণটা এখনও পর্যন্ত আমরা আলোচনা করিনি, আজ তোমাদের জন্য, তোমাদের কথা ভেবেই আগামী শিক্ষাবর্ষে তোমরা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, সেজন্যই আমরা বাংলা ব্যাকরণ এই ক্লাসের ব্যবস্থা করেছি। এডুকেশন অনলাইন এর জন্য বারবার আমি এই সিটিভিএন চ্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমার সঙ্গে যিনি রয়েছেন তিথি, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আজ যে বিষয়টি আলোচনা করব তা হলো কারক ও অকারক সম্পর্ক। তোমাদের বাংলা ব্যাকরণে প্রথম অধ্যায়তেই আছে কারক ও অকারক সম্পর্ক। আমি একটু ভূমিকা করে নিই যে কারক এবং অকারক সম্পর্ক যখন আমরা আলোচনা করব, আমাদের আলোচনা চলতে চলতে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, অবশ্যই তোমরা আমাদের ফোন করবে, আমাকে ফোন করবে। যতটা সম্ভব তোমাদের সমস্যা সমাধানের আমরা নিশ্চয়ই চেষ্টা করব। আমরা প্রশ্নোত্তর পর্ব ধরেই আলোচনা করছি, কারণ তোমাদের সুবিধার্থে যেমন ধরনের প্রশ্ন হবে, ব্যাকরণে যেমন প্রশ্ন আসে ঠিক সেভাবেই কিন্তু আমরা আলোচনা করে দেব। বেশ, তাহলে আমরা একটু একটু করে বরঞ্চ প্রশ্নগুলো একবার দেখি। প্রশ্ন নিতে নিতে, অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব চলবে। স্যার যেমনটা বললেন, তোমাদের সমস্যা হলে, আমরা ক্লাস 10-এর বাংলা ব্যাকরণ ক্লাসে রয়েছি এবং বিষয় অর্থাৎ অধ্যায় হচ্ছে কারক অকারক সম্পর্ক। তাই ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয়, তোমরা কিন্তু অবশ্যই ফোন করতে পারো। দেখো, রেড স্ট্রিপে সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করো ক্লাস চলতে চলতে। তবে দুটো অনুরোধ করব, একটা হচ্ছে প্রশ্ন হতে হবে বিষয়ভিত্তিক অবশ্যই, যাতে ক্লাস চলাকালীন যা নিয়ে আমরা পড়াশোনা করছি, কারক এবং অকারক সম্পর্ক, সেই সম্পর্ক ভিত্তিক প্রশ্ন হতে হবে, অর্থাৎ অধ্যায় ভিত্তিক প্রশ্ন হতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা তোমাদের মাথায় রাখতেই হবে, তাহলে তোমরা যখন সরাসরি কথা বলার জন্য ফোন করবে তোমাদের সমস্যা নিয়ে, প্রশ্ন নিয়ে, তখন তোমরা যেখানে প্রোগ্রামটা দেখছো, অর্থাৎ টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে তোমরা ফোনে কথা বলবে, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। তাহলে চলো একবার তোমরা টেলিভিশন স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতে পাবে, এক একটা করে প্রশ্ন নেব আমরা এবং সেই প্রশ্ন থেকেই উত্তর জানবো স্যারের কাছ থেকে। এভাবেই আমরা আমাদের ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাবো। আজকের ক্লাস প্রথম প্রশ্নই থাকছে যে কারক বলতে কি বোঝো। 1 নম্বর প্রশ্ন থাকছে কারক বলতে কি বোঝো স্যার। বেশ, আমাদের প্রথম প্রশ্নটি হলো কারক বলতে কি বোঝো। সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে বলা হয়েছে ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়ান্বয়ী কারকম, এই যে কথাটা আমরা বলছি, ক্রিয়ান্বয়ী, ক্রিয়ার অন্বয়ে, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে। কাদের সম্পর্ক রয়েছে? রয়েছে অন্যান্য পদের। কোন কোন পদ? বিশেষ্য পদ, সর্বনাম পদ সহ অন্যান্য যে সমস্ত পদের যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে তাকেই আমরা বলছি কারক। এবং এই সঙ্গে আমরা বলে দিই যে কারকের অর্থটা কি। আমরা দ্বিতীয় প্রশ্নেই পেয়ে যাব যে কারকের অর্থ হলো যিনি করেন বা যিনি নির্মাণ করেন, যিনি সৃষ্টি করেন, যিনি কার্য সম্পাদন করেন, অর্থাৎ যিনি করেন তিনি কারক। এই কারকের যে অর্থ আমরা বললাম, এবার আমরা দেখব ব্যুৎপত্তি। ধরা যাক ব্যুৎপত্তি কি? কারক। তোমরা দেখো, কারক এই শব্দটি এসছে সংস্কৃত ক্রি ধাতু, তার সাথে অক প্রত্যয়, ক্রিযুক্ত অক। সংস্কৃত প্রত্যয়টা ছিল নয় হসন্ত, মূর্ধন্যয় হসন্ত, মূর্ধন্য কয় হসন্ত, নক। তাহলে কারক এই শব্দটি তৈরি হলো কিভাবে? কিভাবে গঠিত হলো? ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যুক্ত হয়ে। তাহলে আমরা কি পেলাম? কারক। তাহলে কারক আমরা কি বলছি? যে কারক কাকে বলে? যে কোনো বাক্যে ক্রিয়ার সঙ্গে
নামপদ সহ অন্যান্য পদের যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। ধরা যাক আমি যদি বলি গরু ঘাস খায়, গরু ঘাস খায়। আমরা যদি বলি কে ঘাস খায়, গরু ঘাস খায়। আমরা যদি বলি গরু কি খায়, তাহলে পাবো ঘাস খায়। এই ক্রিয়ার সাথে কার কার সম্পর্ক? গরুর সম্পর্ক। গরু এখানে কি? গরু এখানে কর্তা। তাহলে আমরা বুঝতে পারছি যে কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক এটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ। অপরদিকে ঘাস খায়, কি খায়? কি খায় ঘাসের সঙ্গে যে সম্পর্কটা আমরা দেখাবো সেটা হলো কি? সেটা হচ্ছে কর্ম সম্বন্ধ। আমরা সহজেই বুঝতে পারছি যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বলো, সর্বনাম বলো বা অন্যান্য পদের যে সম্পর্ক বোঝায় তাকেই আমরা বলছি কারক। আশা করি তোমরা বুঝেছো ব্যাপারটা। আমরা পরবর্তী প্রশ্নে অবশ্যই চলে যাব। টেলিভিশন স্ক্রিনে একবার তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দেবো এবং 1 নম্বর প্রশ্ন ছিল কারক, আর তারপরের প্রশ্ন থাকছে কারকের উৎপত্তি অর্থ, সেটাও সেই উত্তরও স্যার দিয়ে দিয়েছেন। এরপর যাব স্যার অকারক বলতে কি বোঝায়, উদাহরণ দাও। অকারক এটাও খুব গুরুত্বপূর্ণ, আমরা স্ক্রিনটা একটু লেখার জন্য ব্যবহার করি। এবার আসবো অকারক। অকারক কোনটি? অকারক, অ মানে নয়, তাহলে বুঝতেই পারছি কারক নয়। ক্রিয়ার সঙ্গে বিশেষ্য, সর্বনাম বা অন্যান্য পদের যে সম্পর্ক তাকে আমরা যদি কারক বলি, তাহলে বলবো কোনো বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে পদের কোনো সম্পর্ক থাকে না, কোনো সম্পর্ক থাকে না তাকে বলবো অকারক। উদাহরণ দিই, আমি সংজ্ঞাটা মুখে বলছি কারণ এত দীর্ঘ সংজ্ঞা লিখলে আমাদের সময় চলে যাবে, বেশি সময় তোমাদের দিতে পারবো না। উদাহরণটা তোমরা বুঝো। আমরা যদি বলি ওহে, এদিকে এসো। আবার যদি বলি মাছের আঁশ লণ্ঠনের আলোয় চকচক করছে। দেখো দুটি বাক্য আমরা লিখলাম। প্রথম বাক্যের মধ্যে দেখো ওহে, এদিকে এসো। এসো ক্রিয়াপদের সঙ্গে ওহের কোনো প্রত্যক্ষ সম্পর্কই নেই। অপরদিকে আমরা যদি বলি মাছের আঁশ, দেখো মাছের আঁশ লণ্ঠনের আলোয় চকচক করছে। কেমন করছে বা কি করছে? চকচক করছে। ক্রিয়াপদের সঙ্গে চকচকের সম্পর্ক রয়েছে। কিন্তু যদি বলি মাছের আঁশ, আর কিছু বললাম না, দেখো মাছের আঁশ, এই আঁশের সাথে কার সম্পর্ক? মাছের। আঁশটা কার? মাছের। এই মাছের সাথে ক্রিয়ার বা ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এই কারণে ওহে এবং মাছের এই দুটি কিন্তু অকারক। অকারক দু প্রকার। কি কি? একটি হলো সম্বন্ধ পদ, অপরটি কি? সম্বোধন পদ। সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, দেখো প্রথমটি হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন করছি, সম্বোধন শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা। এই আহ্বান করা বা ডাকার সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। ওগো যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে, যখনই বললাম ওগো, এই যে এই ওগোটা দিয়ে আমি সম্বোধন করছি, লেখাটার অসুবিধা হচ্ছে, যাই হোক, এই ওগো দিয়ে যখন আমি সম্বোধন করছি, ওগোর সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। অপরদিকে আরেকটি পদ রয়েছে সম্বন্ধ পদ। দেখো মাছের আঁশ বা লণ্ঠনের আলো,
আলোর সাথে কার সম্পর্ক? লণ্ঠনের। ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এই কারণে একে বলছি সম্বন্ধ পদ। সম্বন্ধ মানে সম্পর্ক। সম্বন্ধ শব্দের অর্থ সম্পর্ক। মাছের আঁশ, আঁশের সাথে মাছের সম্পর্ক। অপরদিকে লণ্ঠনের আলো, আলোর সাথে লণ্ঠনের সম্পর্ক। তাহলে আমরা বলতে পারি যে অকারক হচ্ছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে যে সমস্ত পদের কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তাদের আমরা বলি অকারক। এই অকারক দু প্রকার, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ। এই সম্বন্ধ পদ হচ্ছে এই যে আঁশ, দেখো আঁশের সাথে মাছের সম্পর্ক। আঁশটা যদি বিশেষ্য পদ হয় তাহলে বলবো বিশেষ্য পদের সাথে মাছের সম্পর্ক রয়েছে, কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এই কারণে আমরা বলছি একে অকারক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে দেখো কারক এবং অকারকের পার্থক্যটা বোঝো। কারকটা হচ্ছে যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ সহ অন্যান্য পদের যে সমস্ত বা সরাসরি বা প্রত্যক্ষ সম্পর্ক থাকে তখন আমরা তাকে কারক বলবো। আর যখন বাক্যে যে পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্কই থাকবে না তাকে অকারক বলবো। অকারক দু প্রকার, সম্বন্ধ পদ, সম্বোধন পদ। অপরদিকে কারক 6 প্রকার। কি কি কারক? এবার যদি আমরা পরবর্তী পেজে চলে যাই তাহলে আমরা দেখব, এবং সেই ক্ষেত্রেই অর্থাৎ পরবর্তী পেজে যাব এবং পরবর্তী যেমন স্যার বলছিলেন পড়াশোনায় থাকবো, তবে তার আগে একটা বিষয় তোমাদেরকে আরও একবার বলে রাখি, যদি সমস্যা হয় তোমরা ফোন করতে পারো, সরাসরি কথা বলার জন্য ফোন নাম্বার রয়েছে। আর তাছাড়াও ইউটিউব রয়েছে, ফেসবুক পেজ রয়েছে সিটিভিএন একাডেমি, সেখানে এই গোটা অনুষ্ঠানটা অর্থাৎ এডুকেশন অনলাইন প্রত্যেকটি পর্ব লাইভ দেখানো হয়, তোমরা সেখানেও নজর রাখতে পারো এবং চাইলে তোমরা যখন রিভাইজ দেবে তখন সেটাকেও কাজে লাগাতে পারো। তাহলে চলো আমরা আবার এডুকেশন অনলাইনে অর্থাৎ পড়াশোনায় ফিরে আসি। স্যার দেখো কারক 6 প্রকার। কর্তৃকারক, আর কি পাচ্ছি? কর্মকারক, করণকারক, অধিকরণকারক, অপাদানকারক, নিমিত্তকারক। কারক 6 প্রকার। আর পদ আমরা কটা পেলাম? অকারক কি পাচ্ছি? অকারক পাচ্ছি সম্বন্ধ পদ, অপরদিকে কি পাচ্ছি? সম্বোধন পদ। এই দুটো পেলাম আমরা, টোটাল 8টা পেলাম। তার মধ্যে কারক 6টি, অকারক 2টি। এই বিষয়টি তোমাদের নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। একদম ধরে ধরে তোমাদের আলোচনা করে দেবো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই ফোন করবে। এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে বিভক্তি কাকে বলছে? বাংলায় বিভক্তি কয় প্রকার ও কি কি? তোমরা টেলিভিশন স্ক্রিনে প্রশ্ন দেখতে পাবে। দেখো 4 নম্বর প্রশ্ন রয়েছে, বিভক্তি কাকে বলে, বাংলায় বিভক্তি কয় প্রকার ও কি কি? বেশ, দেখো বিভক্তি কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বিভক্তি। আমরা এই অংশটাকে গ্রহণ করি। বিভক্তি, বিপূর্বক ভজ ধাতুর তি প্রত্যয়, বিপূর্বক ভজ ধাতুর কয়তয় রস্যি, বিভক্তি। এই বিভক্তি কাকে বলে? বাক্যে কোনো শব্দের সঙ্গে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ, বাক্যে কোনো শব্দের সঙ্গে যে সমস্ত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয়ে সেই শব্দটিকে পদে পরিণত করে এবং বাক্যে তার গ্রহণযোগ্যতা বাড়ায়, তাকে আমরা বলবো বিভক্তি। উদাহরণ দিই, উদাহরণ দিলে সহজেই তোমরা বুঝবে। দেখো, ধরো ছাগল, অপরদিকে ছাগলে ঘাস খায়। ছাগল শব্দটির মধ্যে এটি শব্দ, এই মুহূর্তে কোনো বিভক্তি পাচ্ছি না, কিন্তু যখন ছাগলে বললাম, দেখো কি পেলে? ছাগল যোগ এ, ছাগলটাকে আমরা বিশ্লেষণ করলাম, ছাগলের শব্দটিকে কি পেলাম? ছাগল যোগ এ, এই এটা হচ্ছে বিভক্তি। ছাগল শব্দটির সঙ্গে এ বিভক্তি যুক্ত হলো এবং এই শব্দটি পদে পরিণত হলো। তাহলে আমরা বুঝতে পারছি যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ
কোনো শব্দের সঙ্গে যুক্ত হয়ে সেই শব্দটিকে কিসে পরিণত করবে, পদে পরিণত করবে এবং বাক্যে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে, তখন আমরা তাকে বলছি বিভক্তি। এই বিভক্তি কপ্রকার বললে ভুল হবে। বিভক্তি কটি আছে বাংলায়? বাংলাতে আমরা বাংলা ব্যাকরণে বলবো, বাংলাতে বলতে বাংলা ব্যাকরণ বুঝবে। বাংলায় কটি আছে? পাঁচটি বিভক্তি আছে। কি কি? এ, কে, তে, একেতে, আর কি? রে, র। এই পাঁচটি বিভক্তি আমরা দেখছি। এই রের জায়গায় আমরা এরও লিখতে পারি, এ, কে, তে, র, বা এরও লিখতে পারি। এরও লিখতে পারো, ধরো এর লিখলে। এই পাঁচটি বিভক্তি আমরা বাংলায় পাবো। এছাড়া কি পাবো? অবিভক্তি। এছাড়া কি পাবো? শূন্য বিভক্তি। অ বা শূন্য বিভক্তিটা কোনো কিন্তু বিভক্তিই নয়। যেমন ছাগল শব্দটি, এই যে ছাগল শব্দটি তোমরা দেখতে পাচ্ছ, আমরা যদি বলি ছাগল ঘাস খায় আর ছাগলে ঘাস খায়, দুটোর মধ্যে পার্থক্য আছে। ছাগল ঘাস খায় যখনই বললাম, ছাগলটা শব্দ থেকে পদ হয়ে গেল অটোমেটিক্যালি। কিভাবে হলো? দেখো, ছাগলের সঙ্গে কোনো কিছু যুক্ত নেই, যুক্ত নেই মানেই তো শূন্য, যুক্ত নেই মানেই শূন্য। ছাগলটি কিন্তু এক্ষেত্রে পদ, ছাগল ঘাস খায়, কারণ বাক্যে আমরা ব্যবহার করেছি। যখন আমরা শুধুমাত্র ছাগল শব্দটি ব্যবহার করতাম, যদি করি, তাহলে ছাগলটা কিন্তু শব্দ। আবার দেখো, ছাগলে ঘাস খায় যখন বলছি, তখন ছাগলে, ছাগল যুক্ত এ, তখন ছাগলে, এটা কিন্তু পদে পরিণত হলো। কারণ কোনো পদকে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারবো না, আমরা শব্দকে বৃদ্ধি করতে পারি। এই ছাগলের সঙ্গে অনেক কিছু যুক্ত করতে পারি। ছাগল গুলি যদি বলা হয়, দেখো মনে করো আমরা যদি বলি ছাগল গুলি, দেখো মূল শব্দটা ছাগল ছিল, তার সঙ্গে গুলি যোগ করলাম। আবার ছাগলে, আবার যদি বলি ছাগল লে, ছাগলের সঙ্গে যোগ হলো কি? ছাগল যোগ এ, দেখো গুলি যোগ হলো, এ যোগ হলো, এ যোগ হলো। অতএব আমরা বলতে পারি শব্দের সঙ্গে আমরা বিভক্তি যুক্ত করব বা করতে পারি, কিন্তু কোনো পদ যখন তৈরি হয়ে যাবে এবং ছাগলে, এই ছাগলের সঙ্গে তুমি আর কোনো বিভক্তি যুক্ত করতে পারবে না। তুমি কি পারবে ছাগলেরে? তুমি কি পারবে ছাগলে গুলি? কখনোই পারবে না। ছাগলে অর্থাৎ ছাগল যোগ এ, অর্থাৎ যখন কোনো শব্দ বিভক্তিযুক্ত হয়ে পদে পরিণত হলো, সেই পদকে আর কখনো বৃদ্ধি করা যায় না। এখানেই শব্দের সঙ্গে পদের পার্থক্য। তাহলে আমরা কি পেলাম? বিভক্তি কাকে বলে? কি পেলাম? বিভক্তি বাংলায় কটি রয়েছে? 5টি রয়েছে। এছাড়া অ এবং শূন্য বিভক্তিও আমরা প্রয়োগ করতে দেখি। এটাই আমরা এই বিভক্তির মধ্যে পাব। বেশ, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে অবশ্যই নজর রাখবো এবং পরবর্তী প্রশ্ন থাকছে 5 নম্বর প্রশ্ন। তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। নির্দেশক বলতে কি বোঝো? উদাহরণ দাও। 5 নম্বর প্রশ্ন, নির্দেশক বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, নির্দেশক বলতে আমরা কি বুঝি? নির্দেশক বলতে বুঝি, নির্দেশক হচ্ছে কোনো শব্দাংশ অথবা প্রত্যয়। দেখো, নির্দেশক শব্দটির মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ, যা নির্দিষ্ট করে দেয় বা যা নির্দেশ করে, যা নির্দেশ করে। কি নির্দেশ করে? ধরা যাক, একটু আগে আমরা যেটা উদাহরণ দিচ্ছিলাম, ছাগল বা ধরো গরু বা ধরো পাখি। এবার দেখো, ছাগলের সঙ্গে যদি আমরা ছাগলটি বলি, ছাগলটি, যদি আমরা বলি গরুগুলি বা পাখিরা, বললাম ছাগলটি মাঠে ঘাস খাচ্ছে, গরুগুলি মাঠে চড়ছে, পাখিরা
গান গাচ্ছে। পার্থক্যটা দেখো, ছাগলের সাথে টি যোগ করা হলো, টিটা কিন্তু বিভক্তি না, আমরা আগেই বলেছি এ কে তে রে র এর ইত্যাদি ইত্যাদি। গুলি পেলে, আর কি পেলে, রা। এই যে টি, এই যে গুলি, এই যে রা, এগুলি হচ্ছে নির্দেশক। এবার নির্দেশকের সংজ্ঞাটা দেব। নির্দেশক তাহলে কাকে বলবো? যে শব্দাংশ বা প্রত্যয়, আমরা এগুলোকে শব্দাংশও বলতে পারি, প্রত্যয়ও বলতে পারি। যে শব্দাংশ বা প্রত্যয় কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে কি করে, তার বচন, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে, তাকে আমরা বলবো নির্দেশক। ধরা যাক ছাগলটি মাঠে ঘাস খাচ্ছে, আমরা যদি বলি ছাগলটি বলার সাথে সাথে কটা ছাগল বোঝাচ্ছে? একটা, বচন, এক বচন। আবার যখন বললাম গরুগুলি মাঠে চড়ছে, গুলি বহু বচন বোঝাচ্ছে, তাহলে আমরা সংখ্যা বোঝাতে পারি। অতএব আমরা বলবো যে সমস্ত শব্দাংশ বা প্রত্যয় কোনো পদের সঙ্গে যুক্ত হয়ে তার বচন, তার সংখ্যা, তার পরিমাণ নির্দেশ করে, তখন তাকে আমরা বলবো নির্দেশক। যেমন টি, টা, খানা, খানি, গুলি, গুলা, যার উদাহরণগুলো আমরা দিয়েছি, প্রচুর হয়। টি, টা, খানা, খানি, গুলি, গুলা, এগুলো প্রত্যেকটাই নির্দেশক। তার মধ্যে আমরা উদাহরণ দিলাম টি, গুলি, রা, এগুলো দিয়ে। আশা করি বুঝতে পারছো যে নির্দেশক কাকে বলে আর বিভক্তি কাকে বলে। বিভক্তি কি করছে? শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করছে। কিন্তু নির্দেশক কি করছে? শব্দের সঙ্গে যুক্ত হচ্ছে ঠিকই, কিন্তু তার বচন, তার সংখ্যা, তার পরিমাণ ইত্যাদিকে নির্দেশিত করছে। আশা করি বিষয়টা তোমরা বুঝেছো। বেশ, আমরা তবে পরবর্তী প্রশ্নে যাই, এবং পরবর্তী প্রশ্নে যেতে যেতেই বলবো যে সমস্যা থাকলে তোমরা অবশ্যই ফোন করতে পারো আমাদেরকে। 6 নম্বর প্রশ্ন থাকছে অনুসর্গ কাকে বলে, অর্থাৎ বিভক্তি নির্দেশকের পর 6 নম্বর প্রশ্ন, অনুসর্গ কাকে বলে, উদাহরণ দাও। বেশ, আমরা আবার পেজে চলে যাই। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, সমস্যা হলে কোনো রকম কোনো কোয়ারি থাকলে তোমরা ফোন, যেগুলো আমরা পড়াচ্ছি অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করবে। একদম। দেখো, আমরা এবার যাব অনুসর্গ। অনুসর্গ, এই যে অনু, এই অনুসর্গের অনু এই শব্দটির দিকে লক্ষ্য রাখো। এটাকে আমরা কি বলতে পারি? অব্যয় বলতে পারি। দেখো, অনুসর্গ, অনু শব্দের অর্থ হচ্ছে পিছনে বা পরে। তাহলে স্পষ্টই বুঝতে পারছি যা কোনো শব্দের পরে বসবে। অনুসর্গ কাকে বলবো? যে সমস্ত অব্যয় কোনো শব্দের পরে স্বাধীনভাবে বসে কি করছে, সেই শব্দটায় বিভক্তির মতো কাজ করে, অর্থাৎ বিভক্তির কাজ করছে। ধরা যাক কোদাল দিয়ে মাটি কাটা হয়। দেখো, কোদাল দিয়ে মাটি কাটা হয়। কোদাল দিয়ে, কোদাল, এই যে পদটি তোমরা দেখছো নামপদ, এই নামপদের পরে স্বাধীনভাবে বসেছে, অর্থাৎ কারোর সাথে যুক্ত নেই। নামপদের পরে স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করছে, কাজটা করছে বিভক্তির মতো, অর্থাৎ কোদালকেই কিন্তু বিশেষিত করছে। কোদাল দিয়ে মাটি কাটা হয়, কাটা হয় এই ক্রিয়াটি কার দ্বারা হচ্ছে? কোদালের দ্বারা। অতএব এ কারণে আমরা এই দিয়েকে বলবো অনুসর্গ। তাহলে অনুসর্গ কাকে বলে? অনুসর্গ হলো সেই সমস্ত অব্যয় যা কোনো নামপদের পরে কি করছে? স্বাধীনভাবে বসে কি করছে? বিভক্তির মতো কাজ করছে। আমরা আগে বিভক্তি পেয়েছিলাম, কিভাবে পেয়েছিলাম? কোনো শব্দের সঙ্গে বসে, অর্থাৎ শব্দের সাথে জুড়ে যাবে। যদি এই উদাহরণটাই আমরা দিই একটু এইভাবে,
কোদালে মাটি কাটা হয়। দেখো, কোদালে মাটি কাটা হয়, কোদালে কি পাবে? কোদাল যোগ এ। দেখো এখানে কিন্তু বিভক্তি রয়েছে। কি করে বিভক্তি বুঝলাম? শব্দের সঙ্গে জুড়ে রয়েছে। কিন্তু অনুসর্গ, এই অনুসর্গ কখনো শব্দের সঙ্গে জুড়ে থাকবে না, শব্দের পরে স্বাধীনভাবে বসবে এবং বিভক্তির মতো কাজ করবে এবং বাক্যে সেই শব্দটিকে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে। অতএব অনুসর্গটা তোমরা বুঝতে পারলে। যদি পার্থক্য আসে, ধরা যাক বিভক্তির সঙ্গে অনুসর্গের পার্থক্য, খুবই সহজ হয়ে গেল ব্যাপারটা। দেখো, বিভক্তিতে আমরা কি দেখছি? যে শব্দের সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যুক্ত হয় তাকে আমরা বলছি বিভক্তি। যেমন এ, কে, তে ইত্যাদি ইত্যাদি। অনুসর্গ কাকে বলছি? শব্দের পরে স্বাধীনভাবে বসে সেই শব্দটিতে বিভক্তির মতো কাজ করে, তখন আমরা তাকে বলছি অনুসর্গ। যেমন দ্বারা, দিয়ে, হতে, থেকে, চেয়ে ইত্যাদি ইত্যাদি। অতএব বিভক্তি এবং অনুসর্গের পার্থক্যটাও আমরা কিন্তু বুঝে নিলাম। আশা করি বিভক্তি আর অনুসর্গ নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। বেশ, আমরা তবে পরবর্তী প্রশ্নে আসি এবং পরবর্তী প্রশ্ন থাকছে প্রযোজককর্তা ও প্রযোজ্যকর্তা কাকে বলে? উদাহরণ দাও। 7 নম্বর প্রশ্ন। বেশ, এবার আমরা যাচ্ছি প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা। প্রযোজক, প্রযোজককর্তা 2, প্রযোজ্যকর্তা। খেয়াল করো, প্রযোজক যিনি প্রযোজিত করেন বা পরিচালনা করেন, প্রযোজ্য যে প্রযোজিত হয় বা পরিচালিত হয়। খুব সুবিধা হবে। প্রযোজক কর্তা কাকে বলছি? কোনো বাক্যের মধ্যে কর্তা যখন অন্যকে দিয়ে কোনো কাজ করান, তখন তাকে বা সেই কর্তাকে আমরা বলবো প্রযোজক কর্তা। অর্থাৎ কর্তা যখন অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন, তখন সেই কর্তাকে আমরা বলছি প্রযোজক কর্তা। ধরা যাক মা ছেলেকে চাঁদ দেখান। দেখো এখানে এই ক্রিয়াপদটি দেখান, এখানে কর্তাকে, কর্তা হচ্ছে মা। মা কি করছেন? মা ছেলেকে চাঁদ দেখাচ্ছেন। মা বলছেন ওই দেখো চাঁদ। ছেলে সঙ্গে সঙ্গে চাঁদের দিকে তাকালো। মা কাকে প্রযোজিত করলো? ছেলেকে। অতএব মা এখানে প্রযোজক কর্তা। ঠিক অপর দিকে একই উদাহরণই আমরা বলবো। কিভাবে বলবো? স্যার অবশ্যই আমরা পরবর্তী উদাহরণে যাব। একটা ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে রয়েছে? ম্যাডাম, আমি কাউসার আলী মন্ডল বলছি, নদিয়া জেলা থেকে। বেশ, বলো কি প্রশ্ন রয়েছে? ম্যাডাম, আমার প্রশ্ন ছিল না, একটা জিজ্ঞাসাবাদ ছিল। সেই রাজস্থানে ঘুরে এলো, নিম্নরেখা পদটি কারক নির্ণয় কি হবে? সে রাজস্থানে ঘুরে এলো, এই এর কারক নির্ণয়টা কি হবে? কোন শব্দটি? কোন শব্দ? এখানে আন্ডারলাইন করতে হবে। তুমি কোন শব্দটাকে মার্ক করতে চাইছো? অর্থাৎ এই যে বললেন। হ্যালো, আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলছি, কোন শব্দটাই মার্ক করতে চাইছো? কোন শব্দ? ওই রাজস্থান। রাজস্থান। ঠিক আছে, তুমি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকো। আচ্ছা, আমি ছাত্রটির উত্তরটা দিয়ে দিই। একদম একদম। সে রাজস্থানে ঘুরে এলো। দেখো স্ক্রিনটা লক্ষ্য করো। সে রাজস্থানে ঘুরে এলো। সে কোথা থেকে ঘুরে এলো? রাজস্থানে। দেখো রাজস্থান থেকে ঘুরে এলো। যদি বলতাম সে রাজস্থানে থাকে, তাহলে বলতাম সে কোথায় থাকে? রাজস্থানে। অধিকরণ কারক হতো।
কিন্তু এখানে অধিকরণ কারক হবে না। কেন হবে না? সে রাজস্থানে ঘুরে এলো মানে কি, রাজস্থান থেকে ঘুরে এলো, থেকে, আর যখন থেকে হবে তখন হবে অপাদান কারক। থেকে বা হইতে থেকে যখনই বোঝাবে তখন হবে অপাদান কারক। অতএব এখানে রাজস্থানে আমরা বলবো অপাদান কারক। নিশ্চয়ই বুঝতে পেরেছ? যদি বলা হতো সে রাজস্থানে থাকে, তাহলে কিন্তু আমরা বলতাম সে কোথায় থাকে। এটা নিয়ে একটু তোমাদের মধ্যে সন্দেহ থাকতে পারে। পরিষ্কার করে বলে দিই, যখন কোনো স্থান বোঝাচ্ছে, কিন্তু স্থান থেকে যদি বিচ্যুত বোঝায়, স্থান থেকে বা কোনো স্থান থেকে চলে আসা বোঝায়, তখন কিন্তু তা অবশ্যই অপাদান। যেমন ধরা যাক, বনে থাকে বাঘ, আবার বন থেকে বেরোলো বাঘ। বনে থাকে বাঘ যখন আমরা বলছি বনে থাকে বাঘ, বন থেকে বেরোলো বাঘ। লক্ষ্য করো, বনে থাকে বাঘ, কোথায় থাকে? যখন কোথায় দিয়ে প্রশ্ন করলাম, অবশ্যই অধিকরণ, কারণ এটা একটা আধার, একটা জায়গা, স্থান। যখনই বলছি বন থেকে, দেখো বনটা কিন্তু স্থান, কিন্তু স্থান হলে কি হবে? বন থেকে তো বেরিয়ে আসছে, বিচ্যুত হচ্ছে, অতএব হবে অপাদান। স্যার আলোচনায় আসবো, একটা অবশ্যই। ফোন রয়েছে, নিয়ে নি। হ্যালো, কে রয়েছে? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছো? কথা বলবো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো কে বলছো? আচ্ছা, আমি একজন মানে শিক্ষিকা কাম, আমার নাতনির জন্য একটুখানি জিজ্ঞেস করছি। বেশ বেশ, বলুন বলুন। পড়লেন? হ্যাঁ বলুন বলুন। নির্দেশক বলতে কি বোঝো? গরুগুলি মাঠে চড়ে, আর চড়ে লিখেছেন, কথাটা কি কোনটা হবে? র র এক জায়গায় হবে? আরেকবার বলুন। তো কারেকশন। গরু নির্দেশক বলতে কি বোঝো? এই প্রশ্নটার আগের প্রশ্নটা আমার হ্যাঁ, মনে হ্যাঁ। হচ্ছিল না। বলুন। গরুগুলি মাঠে চড়ে, আর উনি লিখলেন বলে চড়ে, রয়েকার, এখানে র হবে না র হবে? চড়ে বলতে বিচরণ করে, খায়, আর চড়ে বলতে গাছে চড়া বোঝায়। এটা উনি চারণ করে, লিখেছেন। চারণ করে, সব চারণ করে, বলে দিচ্ছি, চড়ে বলতে বেশ, চারণ আপনি করে, বিচরণ করা। আপনি টেলিভিশন সেটের ভলিউম দিয়ে শুনতে থাকুন। বিচরণ, বিচরণ থেকে চড়ে, আর চড় ডয় শূন্য র যদি আমরা দিই তাহলে গাছে চড়া হবে। গরু তো আর গাছে চড়ে না, গরু মাঠে চড়ে, অর্থাৎ মাঠে বিচরণ করছে। ওনার প্রশ্ন এটাই ছিল যে সেক্ষেত্রে কোন বয় শূন্য র র হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বয় শূন্য র, সেক্ষেত্রে ডয় শূন্য র নয়। ডয় শূন্য র হয়ে গেলেই সেটা গাছে চড়াবে, গরু তো আর গাছে চড়তে পারে না। অতএব গরুগুলি মাঠে চড়ে বলতে বিচরণ করা বোঝায়। এটা আমরা বুঝে নেব। আশা করি আমি অনেক আপনাকে ধন্যবাদ বোঝাতে জানাবো পেরেছি। আপনাকে ফোন করার জন্য। আপনি গোটা অনুষ্ঠান অবশ্যই ধন্যবাদ। বিষয়টি ছাত্রদের কাছেও পরিষ্কার হলো। আমরা যেটা আলোচনা করছিলাম, প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা। প্রযোজককর্তা মা ছেলেকে চাঁদ দেখান, ঠিক একই উদাহরণে আমরা বলবো প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা কাকে বলছি? যখন কোনো কর্তা প্রযোজিত হচ্ছে। এখানে কর্তা হিসেবে দুজনকেই পাই, মাকেও পাই, ছেলেকেও পাই, কারণ দেখা ক্রিয়াটা কিন্তু দুজনের সঙ্গে সম্পর্কিত, একজন প্রত্যক্ষভাবে, একজন পরোক্ষভাবে। তাহলে প্রযোজ্যকর্তা কী হবে? প্রযোজ্যকর্তা হবে যখন কর্তা যাকে প্রযোজিত করছেন, কর্তা যাকে প্রযোজিত করছেন, এখানে মা ছেলেকে প্রযোজিত করছেন, অতএব ছেলেকে এখানে প্রযোজ্য কর্তা। তাহলে আমরা কি পাচ্ছি? যে কোনো বাক্যে কর্তা যখন কাউকে প্রযোজিত করছেন বা পরিচালিত করছেন, তাকে দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন, তাকে আমরা বলছি প্রযোজক কর্তা। অপরদিকে যখন কর্তা কাউকে প্রযোজিত করছেন, যিনি প্রযোজিত হচ্ছেন, তাকে বলবো প্রযোজ্য কর্তা। বেশ, আমরা তাহলে স্যার পরবর্তী প্রশ্নে যাব। অবশ্যই। 8 নম্বর প্রশ্ন যা থাকছে যে নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। বেশ, নিরপেক্ষ কর্তা কাকে বলে উদাহরণ দাও। আমরা পেজে চলে যাই। নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ, নিরপেক্ষ বলতে যিনি কোনো কাজই করেন না, কিন্তু বাক্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্যার অবশ্যই নিরপেক্ষ কর্তা নিয়ে আলোচনায় আসবো, একটা ফোন নিয়ে। অবশ্যই। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার, কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি প্রশ্ন রয়েছে? না হ্যালো,
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, বেশ, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তো প্রশ্ন থাকলে একটাই রিকোয়েস্ট করব, যেহেতু আমরা পড়াশুনোর মাঝে প্রশ্নগুলো নেওয়ার চেষ্টা করছি, তাই প্রশ্ন থাকতেই পারে, জিজ্ঞাসা থাকতেই পারে, কিন্তু চটজলদি নামটা বলে কোথা থেকে ফোন করছো বলে প্রশ্নটা বলে ফেলবে, তাহলে আমাদের ক্লাসটা চালিয়ে যেতে সুবিধা হবে। স্যার, আমরা নিরপেক্ষ কর্তা ছিলাম। নিরপেক্ষ কর্তা হচ্ছে যে বাক্যের মধ্যে দুটি ক্রিয়াপদ থাকে, একটি সমাপিকা ক্রিয়াপদ, অপরটি অসমাপিকা ক্রিয়াপদ। সমাপিকা ক্রিয়াপদ এবং অসমাপিকা ক্রিয়াপদের মধ্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। উদাহরণস্বরূপ, সূর্য উঠলে পদ্ম ফোটে। দেখো, ফোটা ক্রিয়াটি কে করছে? পদ্ম। কখন করছে? যখন সূর্য উঠছে। এক্ষেত্রে পদ্মের সঙ্গে ফোটা এই ক্রিয়াপদটির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে, কিন্তু অসমাপিকা ক্রিয়া উঠলে এর কর্তা হচ্ছে সূর্য। অতএব আমরা বলতে পারি বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া, এই দুটি ক্রিয়ার মধ্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা বলবো নিরপেক্ষ কর্তা। কারণ এই সূর্য এখানে নিরপেক্ষ থাকছে, কিন্তু মূল যে ক্রিয়া ফোটা, সমাপিকা ক্রিয়া, সেই ফোটার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক রয়েছে পদ্মের। এই কারণেই আমরা বলছি সূর্যটাকে নিরপেক্ষ কর্তা। বেশ, পরবর্তী প্রশ্ন থাকছে স্যার, ব্যতিহার কর্তা কাকে বলে? উদাহরণ দাও। বেশ, ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা হচ্ছে একাধিক কর্তা যখন একই ক্রিয়া সম্পাদন করে। আমরা পেজে চলে যাই। একাধিক কর্তা একই ক্রিয়া সম্পন্ন করবে। ধরা যাক, রাজায় রাজায় যুদ্ধ হয়। রাজায় রাজায় যুদ্ধ, এই ক্রিয়াটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ করা এই ক্রিয়াটা কারা করছে? রাজায় রাজায়, এক পক্ষ অপর পক্ষ অর্থাৎ বিপক্ষ একই কাজ করছেন। অথবা আমরা যদি বলি পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়। যদি আমরা বলি পণ্ডিতে পণ্ডিতে, তর্ক ক্রিয়াটা কিন্তু দেখো একাধিক পণ্ডিত করছে, ক্রিয়াটা এক, অর্থাৎ একই ক্রিয়ার একাধিক কর্তা হলে তাকে আমরা বলছি ব্যতিহার কর্তা। আমরা পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন থাকছে, উহ্যকর্তা বা অনুক্তকর্তা বলতে কি বোঝো? উদাহরণ দাও। 10 নম্বর প্রশ্ন, উহ্যকর্তা বা অনুক্তকর্তা বলতে কি বোঝো? আমরা নেক্সট যাচ্ছি উহ্যকর্তা। উহ্যকর্তা বলতে আমরা কি বুঝি? ধরা যাক এসো বা ভিতরে আসুন। উহ্যকর্তা কখনো কখনো বাক্যের মধ্যে উত্তম এবং মধ্যম পুরুষের, অর্থাৎ উত্তম বা মধ্যম পুরুষ রূপে যে কর্তা থাকে তা অনুক্ত থাকে বা উহ্য থাকে, অর্থাৎ তাকে আমরা বাক্যের মধ্যে প্রয়োগ করি না, তখন সেই কর্তাটাকে আমরা বলবো উহ্যকর্তা। যেমন এসো, এসো যখন বলা হচ্ছে নিশ্চয়ই সামনে কাউকে বলছি, আমরা কি বলতে পারি? তুমি এসো। তুমি, এই মধ্যম পুরুষ কিন্তু উহ্য রইল। অথবা ভেতরে আসুন, ভিতরে আসুন। আপনি ভিতরে আসুন, আপনি, এই মধ্যম পুরুষ কিন্তু উহ্য রইল। এই কারণে এই জাতীয় কর্তাকে আমরা বলছি উহ্য কর্তা। পরবর্তী প্রশ্নে যাব আমরা। প্রশ্নে যাব অবশ্যই। 11 নম্বর প্রশ্ন থাকছে, সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। 11 নম্বর প্রশ্ন যাব, সমধাতুজ কর্তা কাকে বলে? উদাহরণ দাও। সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্তা কাকে বলছি? সমধাতুজ, সম মানে সমান, ধাতু, জ মানে জন্ম, সমধাতু থেকে জন্ম হয়েছে এমন কর্তা। কিভাবে বুঝবো? ধরা যাক পড়ুয়া পড়ছে, ক্রিয়াপদ কোনটা? পড়ছে। ক্রিয়াপদ যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে
হতে পারে, আমরা প্রচলিত বাংলায় পরও বলতে পারি। যেহেতু সংস্কৃত শব্দ পট, আবার বাংলা শব্দ সেখানে পর। পড়ুয়া, এই পড়ুয়া কিন্তু সেই পট বা পর ধাতু থেকে সৃষ্ট হয়েছে। অর্থাৎ ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, কর্তা যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয়, তবে সেই কর্তাকে আমরা বলবো সমধাতুজ কর্তা। সমধাতুজ কর্তা। আশা করি বুঝতে পেরেছো? বেশ স্যার, একটা ফোন রয়েছে, নিয়ে নিন। অবশ্যই। হ্যালো, কে রয়েছে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি প্রশ্ন? উত্তর চব্বিশ পরগনা থেকে সানিয়া তোরাবালি কথা বলছি। বেশ, প্রশ্নটা? উত্তর চব্বিশ পরগনা থেকে। হ্যাঁ, প্রশ্নটা কি রয়েছে, কি জানতে চাওয়া হচ্ছে? তোমার প্রশ্নটা প্রশ্নটা, বলো। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, কারক ও বিভক্তি নির্ণয় করো। কার? পৃথিবী হয়তো বেঁচে আছে, তুমি কার কারক বিভক্তি নির্ণয় করতে চাইছো? হ্যাঁ, বলো। হ্যালো। ঠিক আছে, আমি বুঝে গেছি, ও পরিষ্কার করে বোঝাতে বেশ পারছে না। বেশ বেশ। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে পৃথিবী, পৃথিবী শব্দটার আন্ডারলাইন করতে হবে। পৃথিবী হয়তো বেঁচে আছে, এই পৃথিবী শব্দটি এখানে কর্তার মতো আচরণ করছে। বেঁচে থাকা ক্রিয়াটি করছে পৃথিবী, অতএব এটি কর্তৃকারক। কর্তৃকারক, শূন্য বিভক্তি, কারণ এর সাথে কিছু যুক্ত নেই। অতএব পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবীর মধ্যে একটা প্রাণসত্তা আরোপ করে দেওয়া হলো, অতএব পৃথিবী এখানে কর্তা। সেই কারণে আমরা এই ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধ স্থাপন করে বললাম কর্তৃকারক, এবং পৃথিবীর সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, সেই কারণে আমরা বলবো শূন্য বিভক্তি। আমরা কোন প্রশ্ন নিয়ে আলোচনা বেশ, করছিলাম? আমরা সমধাতুজ কর্তায় ছিলাম। স্যার, পরবর্তী প্রশ্নে যাবো। তাহলে অবশ্যই। সমধাতুজ কর্তা তো আমরা পড়ে ফেলেছি, এবং 12 নম্বর প্রশ্ন থাকছে, মুখ্য কর্ম গৌণ কর্ম বলতে কি বোঝো? বেশ, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম বলার আগে কর্ম বলতে কি বুঝি? কর্ম বলতে মূলত আমরা কাজকেই বুঝি। অর্থাৎ বাক্যে কর্তা যে পদের দ্বারা কোনো ক্রিয়া সম্পন্ন করেন তাকেই আমরা বলছি কর্ম। এবং এখানে কর্ম নিয়ে যেটা আমরা আলোচনা করব, মুখ্য কর্ম, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। মুখ্য কর্ম বলতে আমরা কি বুঝব? যে মুখ্য কর্ম হচ্ছে যে বাক্যে কর্তা সম্পাদিত কর্মটি, কর্তা সম্পাদিত কর্মটি যদি অপ্রাণীবাচক হয় তবে তাকে আমরা বলবো মুখ্য কর্ম। অপরদিকে কর্মটি যদি প্রাণীবাচক হয় তাহলে তাকে আমরা বলবো গৌণ কর্ম। যেমন মা ছেলেকে চাঁদ দেখান। আবার লিখলাম মা ছেলেকে চাঁদ দেখান। দেখো, একই বাক্য, একটি মুখ্য কর্ম পাবো, একটি গৌণ কর্ম পাবো। কিভাবে? যে কর্তা যখন কার্য সম্পাদন করছেন বা কর্ম সম্পাদন করছেন, সেই কর্মটি যদি অপ্রাণীবাচক হয়, মা ছেলেকে চাঁদ দেখান, কি দেখান? চাঁদ দেখান। চাঁদটা হচ্ছে অপ্রাণীবাচক শব্দ। মূলত কি দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে কিন্তু মুখ্য কর্ম পাবো। অপরদিকে আমরা যদি কাকে দিয়ে প্রশ্ন করি, মা কাকে চাঁদ দেখান? ছেলেকে। দেখো, কর্তাকে মা, ক্রিয়াকে দেখান। এই যে কর্তা এবং ক্রিয়া, তার মাঝে আমরা কি পেলাম? যে কর্তার কর্ম সম্পাদন হচ্ছে ছেলেকে চাঁদ, তারপরে ক্রিয়াটা হচ্ছে দেখান। কি দেখান যখনই বলা হলো, এই কিটা যখনই প্রশ্ন করলাম উত্তর পেলাম চাঁদ। চাঁদ অবশ্যই অপ্রাণীবাচক। এই অপ্রাণীবাচক কর্ম হলে তাকে আমরা বলছি মুখ্য বা প্রধান কর্ম।
অপরদিকে সেই কর্ম যদি প্রাণীবাচক হয়, যেমন মা কাকে চাঁদ দেখান, কাকে দিয়ে প্রশ্ন করো, তাহলে দেখবে তুমি গৌণকর্ম পেয়ে যাবে। তাহলে আমরা মুখ্য কর্ম এবং গৌণকর্ম এই যে বিষয়টি আমরা আশা করি বুঝতে পেরেছি। বেশ, পরবর্তী প্রশ্নে যাব, অর্থাৎ 13 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে, উদাহরণ দাও। 13 নম্বর প্রশ্ন, উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলছে? বেশ, আমরা পেজে চলে যাই। উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। কোনো বাক্যের মধ্যে দুটি অংশ থাকে, একটি উদ্দেশ্য, একটি বিধেয়, সেটা আমরা ভালো করেই জানি। উদ্দেশ্য কর্ম হচ্ছে কি, যে কোনো ক্রিয়াপদে কর্মের পরিপূরক রূপে যে অংশ ব্যবহৃত হয়। কোনো বাক্যের মধ্যে কর্মের পরিপূরক রূপে যে অংশটা ব্যবহৃত হচ্ছে, সেই অংশটার মধ্যে দুটি অংশ থাকে। যার মধ্যে বিভক্তি যুক্ত থাকবে তাকে আমরা বলবো উদ্দেশ্য কর্ম, যার মধ্যে বিভক্তি যুক্ত থাকবে না বা বিভক্তিহীন থাকবে তাকে আমরা বলবো বিধেয় কর্ম। যেমন আমরা চিত্তরঞ্জনকে দেশবন্ধু বলি। দেখো, দেশবন্ধু বলি কাকে বলছি? চিত্তরঞ্জনকে। কি বলছি? দেশবন্ধু বলছি। আমরা চিত্তরঞ্জনকে দেশবন্ধু বলি। এই যে চিত্তরঞ্জনকে দেশবন্ধু বলি, এই যে বাক্যাংশ, এই বাক্যাংশের মধ্যে বিভক্তিযুক্ত কার মধ্যে রয়েছে? চিত্তরঞ্জনকে। এই কারণে এই চিত্তরঞ্জনকে, এই শব্দ বলো বা বাক্যাংশ বলো, তাকে আমরা বলছি উদ্দেশ্য কর্ম। অপরদিকে একই উদাহরণ, এই একই উদাহরণের মধ্যে দেশবন্ধু এর সাথে কিন্তু কোনো বিভক্তিযুক্ত নেই, অর্থাৎ বিভক্তিহীন, যাকে আমরা শূন্য বিভক্তিও বলতে পারি। এই কারণে এই দেশবন্ধুকে আমরা বলছি বিধেয় কর্ম। বাক্যের মধ্যে যে অংশটি, অর্থাৎ যে বাক্যাংশটি বিভক্তিযুক্ত থাকে তাকে আমরা বলি উদ্দেশ্য কর্ম। যে অংশটি বিভক্তিযুক্ত নয় তাকে আমরা বলি বিধেয় কর্ম। আশা করি উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্মটা তোমরা বুঝতে পেরেছো। দেখো, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এবং উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্মের মধ্যে কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে গুলিয়ে ফেলতে পারি। তোমরা কি করবে? মুখ্য কর্ম গৌণ কর্ম নির্ধারণ করতে গিয়ে কি দিয়ে প্রশ্ন করবে? কি দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাবে সেটি অবশ্যই মুখ্য কর্ম এবং সেটা অপ্রাণীবাচক হবেই। এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাবো তাহলে অবশ্যই তোমরা বুঝবে সেটা গৌণ কর্ম। আর উদ্দেশ্য কর্ম বিধেয় কর্মের মধ্যে যে কর্ম বিভক্তি যুক্ত থাকবে তাকে আমরা বলবো উদ্দেশ্য কর্ম, যে কর্ম বিভক্তিহীন তাকে আমরা বলবো বিধেয় কর্ম। এই দুটো জিনিস একটু মন দিয়ে পড়বে, কারণ তোমাদের কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট জিনিস একটুখানি ভালোভাবে যদি না বোঝো তাহলে কিন্তু পরীক্ষা হলে ভুল হতে পারে। বেশ, আমরা এর পরের প্রশ্নে যাব। আমরা তো এর আগে স্যার সমধাতুজ কর্ম আলোচনা করতে পারি। সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম, সম মানে সমান, ধাতু থেকে জন্মগ্রহণ করেছে, আমরা বুঝতে পারছি। সমধাতুজ কর্ম, ছেলেটি গান গাইছে। দেখো, এখানে কর্তা ছেলেটি গান গাইছে। কি গাইছে? গান। গানটা কর্ম। গাইছে ক্রিয়াপদ। এই গাইছে গা ধাতু থেকে এসছে, অতএব গানটাও গা ধাতু থেকে এসছে, আমরা বুঝতেই পারছি। দুটোই যখন গা ধাতু থেকে এসছে, কোনটা এসছে? ক্রিয়াপদ গা ধাতু থেকে, কর্ম গা ধাতু থেকে। অতএব আমরা বলতে পারি যে ক্রিয়াপদটি যে ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, কর্মটি যদি সেই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে সেই কর্মকে আমরা বলবো সমধাতুজ কর্ম। বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। অনুক্ত কর্ম কাকে বলছে? উদাহরণ দাও। অনুক্ত কর্ম, অনুক্ত কর্ম উজ্জ কর্ম একই জিনিস। যে যখন কোনো বাক্যের মধ্যে
কর্ম অনুক্ত থাকবে। যখন কোনো বাক্যের মধ্যে কর্ম অনুক্ত থাকবে তখন তাকে আমরা বলছি অনুক্ত কর্ম বা উজ্জ কর্ম। আবার আমরা এইভাবে লিখতে পারি, ছেলেটি পড়ছে। এই বাক্যটা যদি আমরা বলি, ছেলেটি কি পড়ছে? নিশ্চয়ই বই পড়ছে। এই যে বই, এই কর্মটি কিন্তু এখানে নেই, উজ্জ রয়েছে। এই কারণে এটি উজ্জ বা অনুক্ত কর্ম। ছেলেটি বই পড়ছে, ছেলেটি পড়ছে, আমরা শুধু এটুকু বলবো। এই বাক্যটির মধ্যে কর্ম অনুপস্থিত, অনুক্ত রয়ে গেল, কিন্তু আমরা বুঝে নিলাম। এই কারণে এই বাক্যটিকে আমরা বলছি যে কর্ম রয়েছে তাকে বলছি অনুক্ত কর্ম, কারণ অনুক্ত কর্মের মধ্যে কর্ম কখনো উল্লিখিত হয় না। বেশ স্যার, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমরা না হাতে মাত্র মিনিট 2 মতো পাবো, তাই অবশ্যই। চটপট যদি একটু সেরে ফেলা যায়। বাক্যাংশ কর্ম কাকে বলা হচ্ছে? আচ্ছা, বাক্যাংশ কর্ম, বাক্যাংশ কর্ম কাকে বলবো? যে কোনো বাক্যের মধ্যে কিছুটা অংশ, বাক্যের কিছুটা অংশ, সমাপিকা ক্রিয়াহীন বাক্যের কিছুটা অংশ যখন কর্মরূপে প্রতিপন্ন হয় বা কর্মরূপে প্রয়োগ করা হয় তখন তাকে আমরা বলছি বাক্যাংশ কর্ম। যেমন আমরা যদি বলি, ভয়ে কারে কয় নাইকো জানা। এই বাক্যটার মধ্যে যে অংশটা রয়েছে ভয়ে কারে কয়, এটি কর্ম। কিন্তু এই কর্মের একটা ছোট অংশ, বেশ কিছুটা অংশ, বাক্যের একটা অংশ, টোটাল বাক্যটার মধ্যে কিছুটা অংশ কর্মরূপে প্রতিপন্ন হচ্ছে। এই কারণে এই বাক্যাংশটাকে বা এই বাক্যাংশের কর্মটাকে আমরা বলছি বাক্যাংশ কর্ম। অতএব বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়াহীন কিছুটা অংশ যখন কর্মরূপে প্রতিপন্ন হবে বা ব্যবহৃত হবে তখন আমরা তাকে বলবো বাক্যাংশ কর্ম। ভয় কারে কয় নাইকো জানা। বেশ, পরের প্রশ্ন থাকছে, কর্মে বিপ্সা বলতে কি বোঝো? কর্মের বিপ্সা, কর্মের বিপ্সা, বিপ্সা শব্দের অর্থ পুনরাবৃত্তি বা বারংবার। বিপ্সা, কর্মের যে বিপ্সা, বিপ্সা হচ্ছে বারবার বা পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। যা যা বলেছি তাই তাই করো। দেখো, যা যা বলেছি, এই যে কর্ম, দেখুন এখানে যা আবার যা, এই যা শব্দ দুটি দেখো দুবার ব্যবহৃত হচ্ছে। যা যা বলেছি, আবার দেখো তাই তাই করো। বেশ, এই পুনরাবৃত্তি, এই পুনরাবৃত্তি হচ্ছে বলে তাকে আমরা বিপ্সা বলছি। সেটা কর্মের ক্ষেত্রে হতে পারে, করণের ক্ষেত্রে হতে পারে। আমাদের সময় যেহেতু একেবারে শেষ, অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি তোমরাও এডুকেশন অনলাইনের পরবর্তী পর্বে নজর রেখো। আজ এ পর্যন্তই, নমস্কার।